অ্যানাটমি অফ ফ্লোয়ারিং প্ল্যান্ট শুরু করব। তো ফার্স্টে আমাদের অ্যানাটমি অফ ফ্লোয়ারিং প্ল্যান্ট বোঝার আগে বুঝতে হবে যে হোয়াট ইজ মরফোলজি, এবং তারপর আমরা বুঝবো যে হোয়াট ইজ অ্যানাটমি। তো মরফোলজি জিনিসটা হচ্ছে আমি এই যে দাঁড়িয়ে রয়েছি এবং আমার সামনে দিয়ে কান, চোখ, নাক, মুখ এসব দেখা যাচ্ছে, সব হচ্ছে মরফোলজি। অর্থাৎ আমরা যেটা বাইরে থেকে দেখছি এটা হচ্ছে মরফোলজি, এবং আমাদের দেহের ভেতরে গিয়ে যদি আমরা আমাদের টিস্যু, সেল এই সকল জিনিস নিয়ে স্টাডি করি তখন আমরা তাকে বলবো অ্যানাটমি। তো বেসিক্যালি আমরা এই চ্যাপ্টারে গাছের, অর্থাৎ যেহেতু অ্যানাটমি অফ ফ্লোয়ারিং প্ল্যান্টস লেখা, সেহেতু আমরা এখানে গাছের অ্যানাটমি সম্পর্কে আলোচনা করব। তো আমাদের দেহে যে সকল টিস্যুগুলো থাকে, যেমন এপিথেলিয়াল টিস্যু, তারপরে মাস্কিউলার টিস্যু, তারপর কানেকটিভ টিস্যু, তারপরে নার্ভাস টিস্যু, এই টিস্যুগুলো থাকে। তো গাছের দেহ ঠিক এইরকম কিছু টিস্যু থাকে, যেমন গাছকে প্রোটেকশন দেওয়ার জন্য থাকে এপিথেলিয়াল টিস্যু, এর মতো কিছু একটা জিনিস। আবার গাছের একটা কোনো সেলের সঙ্গে অন্য কোনো সেলকে কানেক্ট করার জন্য থাকে প্লাজমোডেজমাটা, অর্থাৎ কানেকটিভ টিস্যু। এবং গাছের তো আর নার্ভাস টিস্যু থাকে না, কারণ গাছ তো মশা বসে সেটাকে উড়াতে পারে না। তো দ্যাটস ওয়াই গাছের দেহে নার্ভাস টিস্যু থাকে না। এবং গাছের দেহে মাসকুলার টিস্যু থাকে না, কারণ গাছ যখন ইচ্ছা হলো যে সে ডালটা বাড়াবে, সেটা বাড়াতে পারে না। মানে আমার যেমন ইচ্ছা হচ্ছে যে আমি হাতটা বাড়াবো, ওই যে মাসেল কন্ট্রাকশন হলো ওই জন্য আমি হাতটা বাড়ালাম, তো গাছের দেহে তো সেটা নেই। এবং গাছের যখন ইচ্ছা হবে তখন তো গাছ তো আহ তার শাখা পোশাখা তো বাড়াতে পারবে না। তো দ্যাটস ওয়াই গাছের দেহে মাস্কুলার টিস্যু নেই। তাহলে গাছের দেহে মাস্কুলার টিস্যু নেই এবং নার্ভাস টিস্যু নেই। তো আছে বেসিক্যালি দুটো টিস্যু, একটা হচ্ছে মেরিস্টেমেটিক টিস্যু, একটা হচ্ছে পার্মানেন্ট টিস্যু। গাছের দেহে আছে হচ্ছে একটা হচ্ছে মেরিস্টেমেটিক টিস্যু, একটা হচ্ছে পার্মানেন্ট টিস্যু। একটা হচ্ছে মেরিস্টেমেটিক টিস্যু, যাকে আমি সংক্ষেপে এমটি লিখবো, এবং হচ্ছে পার্মানেন্ট টিস্যু। পেটি, দেখো গাছ তো লম্বায় বাড়ে বাড়ে, তার শাখা পোশাখা ছড়ায়, তার মূল মাটির নিচে যায়। তো কেন হচ্ছে এগুলো? সেলগুলো ডিভিশন হচ্ছে, তাই জন্য গাছ লম্বায় বাড়ছে আর সাইডে বাড়ছে, অথবা তার রুট অর্থাৎ মূল বাড়াচ্ছে। তো গাছের দেহের মধ্যে এমন একটা টিস্যু থাকা দরকার যে টিস্যু গাছের লম্বায় বাড়ায়, সাইডে বাড়ায়। আবার তো সেই ধরনের টিস্যু হচ্ছে আমরা বলবো মেরিস্টেমেটিক টিস্যু, অর্থাৎ যার ডিভিশন অ্যাবিলিটি আছে। ঠিক আছে, অর্থাৎ এই মেরিস্টেমেটিক টিস্যুর মধ্যে অনেকগুলো সেল থাকে, যেই সেলগুলো কি করে আমাদের ডিভিশন করে। ডিভিশন করার ফলে গাছ লম্বায় বাড়ে, গাছ চওড়ায় বাড়ে। তাহলে মেরিস্টেমেটিক টিস্যুর কি আছে? ডিভিশন অ্যাবিলিটি। ঠিক আছে, পার্মানেন্ট টিস্যু অর্থাৎ যেই টিস্যুগুলো থেকে আমরা যেমন দেখতে পাচ্ছি যে ফুল তৈরি হচ্ছে, সরি পাতা তৈরি হচ্ছে, তারপর স্টেম ডেভেলপ করছে। স্টেম মানে কাণ্ড, শাখা পোশাখা, এগুলো রুট অর্থাৎ মূল ডেভেলপ করছে। এইগুলো কে করছে? এইগুলো করছে আমাদের পার্মানেন্ট টিস্যু। তো পার্মানেন্ট টিস্যু দু প্রকার, একটা হচ্ছে সিম্পল পার্মানেন্ট টিস্যু, একটা হচ্ছে কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু। একটা হচ্ছে সিম্পল, একটা হচ্ছে কমপ্লেক্স। সিম্পল টিস্যু বলতে আমরা বেসিক্যালি তিন ধরনের টিস্যু কথা বলবো। একটা হচ্ছে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেনকাইমা। প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেনকাইমা, পিসিএস, প্যারেনকাইমা, কোলেনকাইমা অ্যান্ড স্ক্লেনকাইমা। আর কমপ্লেক্স টিস্যুর মধ্যে দুটো আছে, একটা হচ্ছে জাইলেম অ্যান্ড ফ্লোয়েম। জাইলেম এবং ফ্লোয়েম। সিম্পল মানে সাধারণ, খুব একটা জটিল কাজ নয়, ওই জন্য নাম হচ্ছে সিম্পল পার্মানেন্ট টিস্যু। এবং সিম্পল পার্মানেন্ট টিস্যু যেগুলো আছে সেগুলো হচ্ছে একদম সিমিলার দেখতে হয়, মানে একই রকম দেখতে হয়, অর্থাৎ সিমিলার টাইপ। আর এটা হচ্ছে ডিফারেন্ট টাইপ হয় কমপ্লেক্স টিস্যুগুলো দেখতে, মানে একটার সঙ্গে একটার মিল থাকে না, একটার সঙ্গে একটার মিল থাকে না। তো কমপ্লেক্স টিস্যু মানে বোঝা যাচ্ছে যে একটা গাছের দেহে একটা বড় রোল প্লে করছে। মানে আমি বলতে চাচ্ছি যে কমপ্লেক্স
পার্মানেন্ট টিস্যু যদি নষ্ট হয়ে যায় তাহলে গাছটা ধ্বংস হয়ে যাবে, কারণ কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যুর মধ্যে হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েম। তো জাইলেমের কাজ হচ্ছে গাছের মানে জলটা, গাছটা যে জলটা নেয় সেই জলটা সারা দেহে, গাছের সারা দেহে ছড়িয়ে দেয়। তাহলে কি করে, জলটা H2O, অর্থাৎ জলটা সারা দেহে ছড়িয়ে দেয়। এবং ফ্লোয়েম কি করে, ফুডটা সারা দেহে ছড়িয়ে দেয়। এবার কোনো কারণে যদি এই জাইলেমটা নষ্ট হয়ে যায়, তাহলে কোনো কারণে যদি জাইলেমটা নষ্ট হয়ে যায়, অর্থাৎ কমপ্লেক্স টিস্যুটা নষ্ট হয়ে যায়, তাহলে জল আর যাবে না। আবার কোনো কারণে যদি জাইলেমের ফ্লোয়েমটা নষ্ট হয়ে যায়, তাহলে গাছের দেহে ফুড পৌঁছাবে না। এই জন্য আমাদের চেষ্টা করতে হয় যে অল টাইম কমপ্লেক্স টিস্যুকে ভালো রাখার। ক্লিয়ার? এত অব্দি যদি ক্লিয়ার হয়ে গিয়ে থাকে তাহলে একবার রিক্যাপ করাই। টিস্যু দু প্রকার, মেরিস্টেমেটিক টিস্যু, পার্মানেন্ট টিস্যু। গাছের একটা এমন একটা টিস্যু থাকতে হবে যেটা অল টাইম ডিভিশন করতে থাকে, যেটা হচ্ছে মেরিস্টেমেটিক টিস্যু, ওইখানে লিখেছি ডিভিশন অ্যাবিলিটি আছে। পার্মানেন্ট টিস্যু, যেটা গাছের দেহে এটা বৃহৎ রোল প্লে করে। পার্মানেন্ট টিস্যুর উদাহরণ মানে শ্রেণীবিভাগ হচ্ছে সিম্পল অ্যান্ড কমপ্লেক্স। সিম্পল মানে হচ্ছে যার যেই টিস্যুগুলো একদম সিমিলার দেখতে হয়, যেমন পিসিএস, প্যারেনকাইমা, কোরেনকাইমা, স্টেরেনকাইমা। কমপ্লেক্স হচ্ছে জাইলেম অ্যান্ড ফ্লোয়েম, অর্থাৎ জাইলেম কাই করে গাছের সারা দেহে জল ছড়িয়ে দেয় এবং ফ্লোয়েমের গাছকে গাছের সারা দেহে ফুড পৌঁছে দেয়। এবার মানে কমপ্লেক্স মানে ডিফারেন্ট ওরিয়েন্টেশনে থাকে, মানে ডিফারেন্ট দেখতে হয়। এটা হচ্ছে আমাদের মেরিস্টেমেটিক টিস্যু আর পার্মানেন্ট টিস্যুর মধ্যে বেসিক পার্থক্য। এবার আমরা কিছু মেরিস্টেমেটিক টিস্যুর বৈশিষ্ট্য আসবো। প্রথম বললাম যে ডিভিশন অ্যাবিলিটি আছে। ছবি আঁকি কিরকম দেখতে, তাহলে এটা হচ্ছে আমাদের মেরিস্টেমেটিক টিস্যু। মেরিস্টেমেটিক টিস্যুর আকার অনেক রকম হতে পারে, যেমন সার্কেল হতে পারে, মানে গোল হতে পারে, তারপরে গোলাকার হতে পারে, ডিম্বাকার হতে পারে এবং বহুভুজাকার হতে পারে। এবং বহুভুজাকারের উদাহরণ দেখালাম। এবার বহুভুজাকার, ডিম্বাকার এবং গোলাকার বললাম। তাহলে কি লিখলাম, ডিম্বাকার, বহুভুজাকার এবং গোলাকার, সার্কুলার। লক্ষ্য করলে দেখা যাবে যে এই মেরিস্টেমেটিক টিস্যু এর মধ্যে নিউক্লিয়াস দেখা যাচ্ছে এবং সুস্পষ্ট নিউক্লিয়াস দেখা যাচ্ছে, একদম পরিষ্কার নিউক্লিয়াস দেখা যাচ্ছে, এগুলো নিউক্লিয়াস সুস্পষ্ট। ওকে একটা ইংলিশে ভালো নাম দেওয়া হয় কনস্পিসিয়াস, সম্ভবত একটা নাম দেওয়া হয় কনস্পিসিয়াস। মানে সুস্পষ্ট নিউক্লিয়াস। লক্ষ্য করলে দেখা যাবে এই সেলগুলো, আমি জাস্ট বড় করে তো রেখেছি, সেলগুলো ওটা বড় না, ছোট হয়, সাইজ সাইজ ছোট হয়, এরকম মানে সাইজ ছোট। দেখো, যেহেতু মেরিস্টেমেটিক টিস্যু সাইজ ছোট হয়, তাহলে ওর মধ্যে একটা জিনিস কম থাকবে এবং ভ্যাকুয়াল কম থাকে, মানে ভ্যাকুয়াল থাকে না বললেই চলে, কারণ সে খুব র্যাপিডলি ডিভিশন করে এবং তার সাইজ ছোট, ওই জন্য ভ্যাকুয়াল রাখার টাইম হয় না আমার। আর যদিও বা থাকে, এই যে কোনো ভ্যাকুয়াল নেই, কোনো ভ্যাকুয়াল নেই মেরিস্টেমেটিক টিস্যুর মধ্যে, আর যদিও বা থাকে তাহলে খুব ছোট হয়, এই যে ছোট, একদম ছোট, একদম ছোট ভ্যাকুয়াল থাকে। হয় ভ্যাকুয়াল থাকবেই না, আর নয় ভ্যাকুয়াল খুব ছোট হয়। কি হয়, ভ্যাকুয়াল হয় থাকে না, আর নয় স্মল ভ্যাকুয়াল থাকে, আর নয় স্মল ভ্যাকুয়াল থাকে, হয় ভ্যাকুয়াল থাকবেই না আর নয় স্মল ভ্যাকুয়াল থাকে।
দেখা যাবে যে এই সেলগুলোর মধ্যে কোনো কোষান্তর রন্ধ্র থাকে না। কোষান্তর রন্ধ্র মানে দুটো সেলের মধ্যে যে ফাঁকা স্থান। যদি একটা সেল হয়, এই সেলের মধ্যে কোনো ফাঁকা স্থান আছে? এই সেলের যে জায়গায় জুড়ে আছে, এই জুড়ে জায়গায় কোনো ফাঁকা স্থান আছে? ফাঁকা স্থান নেই, অর্থাৎ কম্প্যাক্টলি অ্যারেঞ্জ থাকে। অর্থাৎ কোনো কোষান্তর রন্ধ্র থাকে না, এটা হচ্ছে কথা। আমরা কি জানি যে কোনো একটা সেল আলটিমেটলি সেল দিয়েই তো টিস্যু তৈরি হয়, সেল দিয়ে টিস্যু তৈরি হয়। তো আলটিমেটলি সেলগুলো, সেলের দুটো থাকে, একটা হচ্ছে প্রাইমারি সেল ওয়াল, একটা হচ্ছে সেকেন্ডারি সেল ওয়াল, একটা সেকেন্ডারি সেল ওয়াল। বাট এই মেরিস্টেমেটিক টিস্যু এতটাই ছোট যে এতটা র্যাপিডলি ডিভিশন করে, এর সেকেন্ডারি সেল ওয়াল থাকে না, অনলি প্রাইমারি সেল ওয়ালটা দেখা যায়। ঠিক আছে, প্রাইমারি সেল ওয়ালটা দেখা যায়। এবং এই দুটো সেল আছে, সেলের মধ্যে কানেক্টিং পয়েন্ট থাকে, মানে একটা সেলের জিনিস আর এক সেলে যাবে, আর একটা সেলের জিনিস আর এক সেলে আসবে। ওই জন্য এদের মধ্যে কিছু একটা জিনিস থাকে যাকে বলা হয় প্লাজমোডেজমাটা। কি বলা হয়? প্লাজমোডেজমাটা। সব থেকে টপ পয়েন্ট হচ্ছে, যেই টিস্যুটা ডিভিশন করছে নিশ্চয়ই সেই টিস্যুটা তো মারা যাবে না, মরে গেলে তো ডিভিশন করতে পারবে না, তাহলে তাকে লিভিং থাকতে হবে, অর্থাৎ লিভিং টিস্যু। এটা একটা হট পয়েন্ট অ্যান্ড টপ পয়েন্ট, সেটা হচ্ছে লিভিং টিস্যু। লিভিং টিস্যু, যে ডিভিশন করছে সে তো আর মরে গিয়ে ডিভিশন করতে পারে না, তাকে তো বেঁচে থাকতে হবে। তো সেই জন্য মেরিস্টেমেটিক টিস্যু ইজ কল্ড লিভিং টিস্যু। এবং যখন একটা টিস্যু থেকে আরেকটা টিস্যু ডিভিশন করে, মানে নিউক্লিয়াস টু এন সব করে অর্থাৎ টু এন করে যার বিভাজন করছে, সেটা কোন বিভাজন হবে? মিওসিস না মাইটোসিস? মিওসিস না মাইটোসিস? মিওসিস মানে হচ্ছে ক্রোমোজোম সংখ্যা কমে যায়, অর্থাৎ টু এন থেকে এন হয়ে যায়। আর মাইটোসিসের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা টু এনই থাকে, সেখানে তো টু এনই আছে, তাহলে এটা মাইটোসিস ডিভিশন করেছে। মাইটোসিস, মাইটোসিস সেল ডিভিশন। ক্লিয়ার? মাইটোসিস সেল ডিভিশন। ভাজক কলা অর্থাৎ মেরিস্টেমেটিক টিস্যু, যেটার কাজ ডিভিশন করা এবং গাছকে লম্বায় বাড়ানো, চওড়ায় বাড়ানো। তাই লম্বায় যদি বাড়াতে হয়, যদি একটা গাছ হয়, এটা হচ্ছে স্টেম, আচ্ছা রুট, তাহলে নিশ্চয়ই যেহেতু মেরিস্টেমেটিক টিস্যু, যার কাজ সেল ডিভিশন করা এবং গাছকে বড় করা, গাছকে লম্বায় বৃদ্ধি করানো, কিন্তু নিশ্চয়ই সেই মেরিস্টেমেটিক টিস্যু মূলের একদম অগ্রভাগে থাকবে এবং স্টেমের অগ্রভাগে থাকবে, এবং এই অগ্রভাগে গিয়ে সেলগুলো ডিভিশন করবে এবং তারপর গাছটা বড় হবে এবং সেই রুটটাও বড় হবে। অর্থাৎ কোথায় থাকে? টিপ পার্ট, অর্থাৎ একদম অগ্রভাগ, টিপ পার্ট অফ স্টেম অ্যান্ড রুট থেকে কি করে? স্টেম আর রুটকে লম্বায় বাড়ায়, যাতে গাছটা লম্বা হতে পারে। ক্লিয়ার? যাতে গাছটা লম্বা হতে পারে। এতগুলো হচ্ছে আমাদের মেরিস্টেমেটিক টিস্যু সম্পর্কে বৈশিষ্ট্য। আরেকবার রিক্যাপ করা যাক, কি হয়? মেরিস্টেমেটিক টিস্যু মানে ভাজক কলা, যার কাজ ডিভিশন করতেই থাকা। প্রথম পয়েন্ট, ডিভিশন অ্যাবিলিটি আছে, এবং ডিভিশন অ্যাবিলিটি যার থাকবে সে নিশ্চয়ই বেঁচে থাকবে, অর্থাৎ লিভিং হবে। এই সেই লিভিং টিস্যু, যেটার আকার ডিম্বাকার হতে পারে, গোলাকার হতে পারে এবং বহুভুজাকার হতে পারে। পয়েন্ট কি? দেখা যাচ্ছে যে সেলগুলোর মধ্যে নিউক্লিয়াস আছে এবং নিউক্লিয়াস গুলো সুস্পষ্ট বোঝা যাচ্ছে। ওই জন্য বলা হয় কনস্পিসিয়াস নিউক্লিয়াস থাকে বা প্রমিনেন্ট নিউক্লিয়াস থাকে। ইংলিশে বলা হয় প্রমিনেন্ট, অর একটা ভালো ওয়ার্ড কনস্পিসিয়াস নিউক্লিয়াস।
এবং আমি তো এখানে জাস্ট বড় করে রেখেছি, বাট যেহেতু সে র্যাপিডলি ডিভিশন করে, এই ডিভিশন অর্থাৎ মেরিস্টেমেটিক টিস্যু যেহেতু র্যাপিডলি ডিভিশন করছে, ওই জন্য সে অতটা আকারে বড় হওয়ার সাহস পায় না, মানে আকারে অতটা বড় হতে পারে না। দ্যাটস ওয়াই ওই মেরিস্টেমেটিক টিস্যুগুলো আকারে ছোট হয়, স্মল ইন সাইজ। স্মল ইন সাইজ যেহেতু ভাজক কলা বা মেরিস্টেমেটিক টিস্যু ছোট, খুবই ছোট, যে র্যাপিডলি ডিভিশন করছে তার অত টাইম নেই যে সে তার মধ্যে ভ্যাকুয়াল রাখবে, অর্থাৎ অত বড় তো না, ছোট, তো ছোট জায়গায় কি আর ভ্যাকুয়াল থাকে? থাকবে না। আর যদিও বা থাকে সেটা অনেক ছোট হবে, ওই জন্য ভ্যাকুয়াল থাকে না, অথবা স্মল সাইজ হয়। দেখা যাচ্ছে যে সেলগুলোর মধ্যে কোনো কোষান্তর রন্ধ্র নেই। কোষান্তর রন্ধ্র মানে কোষের মধ্যে যে গ্যাপ, এই গ্যাপটা কোষের মধ্যে নেই। ওই জন্য আমরা বলছি যেখানে কম্প্যাক্টলি অ্যারেঞ্জ থাকে, কম্প্যাক্টলি অ্যারেঞ্জ মানে চেপে থাকে। এবং এই মেরিস্টেমেটিক টিস্যু যে ডিভিশনটা করে সেটা হচ্ছে মাইটোসিস ডিভিশন, মাইটোটিক সেল ডিভিশন, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা 2n করে ডিভিশন করে। এবং মাইটোসিস যেহেতু ডিভিশন হয় ভাজক কলাতে, এবং ভাজক কলার কাজ হচ্ছে কোনো একটা অঙ্গকে বৃদ্ধি করানো, সেই জন্য সেল গুলো স্টেমের টিপ পার্ট অর্থাৎ অগ্রভাগে থাকে, এবং মূল অর্থাৎ রুটের অগ্রভাগে থাকে, এবং গাছকে বড় করে, স্টেমের দিক থেকে বড় করে। এবং রুট যেন জল, মানে রুট মাটির তলায় গিয়ে ভালোভাবে জল নিতে পারে, সেই জন্য রুটকে তো বৃদ্ধি করাতে হবে। ওই জন্য স্টেমের অগ্রভাগে অর্থাৎ স্টেমের টিপ পোর্শনে এবং রুটের অগ্রভাগে, রুটের টিপ পোর্শনে আমরা ভাজক কলাকে দেখতে পাই। আশা করি ক্লিয়ার করতে পারলাম। আমরা বললাম মেরিস্টেমেটিক টিস্যু, ভাজক কলা। মেরিস্টেমেটিক টিস্যু দুই প্রকার, প্রাইমারি মেরিস্টেমেটিক টিস্যু, সেকেন্ডারি মেরিস্টেমেটিক টিস্যু, এবং পার্মানেন্ট টিস্যু দু প্রকার। একটা হচ্ছে প্রাইমারি পার্মানেন্ট টিস্যু, সেকেন্ডারি পার্মানেন্ট টিস্যু। ঠিক আছে, প্রাইমারি মেরিস্টেমেটিক টিস্যু এবং সেকেন্ডারি পার্মানেন্ট টিস্যু, প্রাইমারি পার্মানেন্ট টিস্যু অ্যান্ড সেকেন্ডারি প্রাইমারি টিস্যু। তো কি হয়, মেরিস্টেমেটিক টিস্যু ডিভিশন করতে করতে একটা অবস্থায় আসে, সে প্রাইমারি মেরিস্টেমেটিক টিস্যু থেকে টুকরে প্রাইমারি পার্মানেন্ট টিস্যুতে কনভার্ট হয়ে যায়। আবার প্রাইমারি পার্মানেন্ট টিস্যু একটা সময় আসে, সে আবার সেকেন্ডারি মেরিস্টেমেটিক টিস্যুতে কনভার্ট হয়ে যায়। আবার সেকেন্ডারি মেরিস্টেমেটিক টিস্যু একটা টাইম আসে, এই সেকেন্ডারি মেরিস্টেমেটিক টিস্যুটা সেকেন্ডারি পার্মানেন্ট টিস্যুতে কনভার্ট হয়ে যায়। তাহলে কি হলো, প্রাইমারি ভাজক কলা থেকে প্রাইমারি স্থায়ী কলাতে পরিণত হয়ে যায়। একটা সময় পরে প্রাইমারি স্থায়ী কলা থেকে সেটা তৈরি হয় সেকেন্ডারি ভাজক কলা, অর্থাৎ সেকেন্ডারি মেরিস্টেমেটিক টিস্যুতে কনভার্ট হয়ে যায়। আবার সেকেন্ডারি মেরিস্টেমেটিক টিস্যু সেকেন্ডারি পার্মানেন্ট টিস্যুতে কনভার্ট হয়ে যায় একটা সময় পরে। ঠিক আছে, তো এমনি এমনি তো হয় না, কারণ তো থাকবে। কি কারণ? একটু যদি সেই লম্বা চার্ট করে করা যায় তাহলে কিরকম হয়, প্রাইমারি মেরিস্টেমেটিক টিস্যু, প্রাইমারি পার্মানেন্ট টিস্যু, একটু আগে যেটা বললাম প্রাইমারি মেরিস্টেমেটিক টিস্যু প্রাইমারি পার্মানেন্ট টিস্যুতে কনভার্ট হয়েছে। তারপরে সেকেন্ডারি মেরিস্টেমেটিক টিস্যু, সেকেন্ডারি পার্মানেন্ট টিস্যু। কি হয়, প্রাইমারি মেরিস্টেমেটিক টিস্যু একটা সময় পরে প্রাইমারি পার্মানেন্ট টিস্যুতে কনভার্ট হয়ে যায়। আবার প্রাইমারি পার্মানেন্ট টিস্যু একটা সময় পরে সেকেন্ডারি মেরিস্টেমেটিক টিস্যুতে কনভার্ট হয়ে যায়। আবার সেকেন্ডারি মেরিস্টেমেটিক টিস্যু একটা সময় পরে
সেকেন্ডারি পার্মানেন্ট টিস্যুতে কনভার্ট হয়ে যায়। কিন্তু একটা প্রশ্ন, যে এই প্রাইমারি মেরিস্টেমেটিক টিস্যু কোথা থেকে এলো? দেখো, বীজ থাকে, বীজ, তো বীজের মধ্যে থাকে এমব্রায়ো। তো এমব্রায়োনিক মেরিস্টেমেটিক টিস্যু, সেই এমব্রায়োনিক মেরিস্টেমেটিক টিস্যু থেকে প্রাইমারি মেরিস্টেমেটিক টিস্যু তৈরি হয়। ক্লিয়ার? তো মনে রাখতে হবে যে প্রাইমারি মেরিস্টেমেটিক টিস্যু যেটা আছে সেটা অ্যান্টিক্লিনাল ডিভিশন এবং পেরিক্লিনাল ডিভিশনে অংশগ্রহণ করে। হোয়াট ইজ অ্যান্টিক্লিনাল ডিভিশন? অ্যান্টিক্লিনাল ডিভিশন হচ্ছে, মনে হচ্ছে এটা হচ্ছে উদ্ভিদ অঙ্গ, এটা হচ্ছে একটা উদ্ভিদ অঙ্গ। সেই উদ্ভিদ অঙ্গের সাপেক্ষে যদি ডিভিশনটা লম্বভাবে হয় তবে সেটা হচ্ছে অ্যান্টিক্লিনাল ডিভিশন। ঠিক আছে? এবং তাহলে অ্যান্টিক্লিনাল ডিভিশনে করে কে? প্রাইমারি মেরিস্টেমেটিক টিস্যু। এবং যদি কোনো উদ্ভিদ অঙ্গ এর সাপেক্ষে কোনো একটা ডিভিশন সেটা সমান্তরাল ভাবে হয়, কার সমান্তরাল ভাবে? উদ্ভিদ অঙ্গের সমান্তরাল ভাবে হয়, তবে আমরা তাকে বলবো এটাকে পেরিক্লিনাল ডিভিশন। তাহলে দুটো ডিভিশন দেখা যায় কার মধ্যে? প্রাইমারি মেরিস্টেমেটিক টিস্যুর মধ্যে। ক্লিয়ার? এবং প্রাইমারি মেরিস্টেমেটিক ডিভিশন করতে করতে একটা সময় আসে যেই সময় সে প্রাইমারি পার্মানেন্ট টিস্যুতে কনভার্ট হয়ে যায়। যেই কনভার্ট হয়ে যায়, প্রাইমারি পার্মানেন্ট টিস্যু থেকে অনেকগুলো জিনিস তৈরি হয়, যেমন লিফ, রুট, স্টেম, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা এবং প্রাইমারি জাইলেম, প্রাইমারি ফ্লোয়েম। তাহলে আমাদের 1 ডিগ্রি পিটি মানে 1 ডিগ্রি পার্মানেন্ট টিস্যু, অর্থাৎ প্রাথমিক স্থায়ী কলা কি তৈরি করছে? লিফ, রুট, স্টেম তৈরি করছে। মানে গাছটা যখন ছোট থাকে, তখন ওই পাতা, রুট আর স্টেম তৈরি করে কে? আমাদের 1 ডিগ্রি পার্মানেন্ট টিস্যু, অর্থাৎ প্রাইমারি পার্মানেন্ট টিস্যু। এবং তাছাড়াও তৈরি করে পিসিএস, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। এছাড়াও তৈরি করে প্রাইমারি জাইলেম এন্ড প্রাইমারি ফ্লোয়েম। কেন প্রাইমারি ফ্লোয়েম তৈরি করে? জাইলেম তৈরি করে এই জন্যই, প্রাইমারি ফ্লোয়েম তৈরি করে এই জন্যই যে ছোট গাছটাকে জল দিতে হবে। তো প্রাইমারি জাইলেম তৈরি করে ছোট গাছটাকে জল যাতে দিতে হয়, না ছোট গাছটা মরে যাবে, সেই জন্য। প্রাইমারি ফ্লোয়েম তৈরি করে এই জন্যই, গাছটাকে ফুড দিতে হবে তো, খাবার, নাহলে তো গাছটা মরে যাবে, ওই জন্য। তাহলে প্রাইমারি পার্মানেন্ট টিস্যু থেকে আমাদের এতগুলো জিনিস তৈরি হচ্ছে। এবার প্রাইমারি পার্মানেন্ট টিস্যু ভাবছে আর আমি তৈরি করবো না, একটু অন্য জায়গায় যাওয়া যাক, আবার ডিভিশন করবো। সে তখন আবার প্রাইমারি মেরিস্টেমেটিক টিস্যু স্টেজে ফিরে আসে, এবং ফিরে আসার ফলে সে আবার ডিভিশন শুরু করে দেয়। ডিভিশন করতে করতে সে আবার, আচ্ছা, প্রাইমারি মেরিস্টেমেটিক উদাহরণ হচ্ছে ক্যাম্বিয়াম, উদাহরণ হচ্ছে ক্যাম্বিয়াম। এবং প্রাইমারি মেরিস্টেমেটিক টিস্যু ডিভিশন করতে করতে একটা পর্যায়ে আসে, সেই পর্যায়ে সে সেকেন্ডারি পার্মানেন্ট টিস্যুতে কনভার্ট হয়ে যায়। এবং সেকেন্ডারি পার্মানেন্ট টিস্যুর উদাহরণ হচ্ছে সেকেন্ডারি জাইলেম অ্যান্ড সেকেন্ডারি ফ্লোয়েম। সেকেন্ডারি জাইলেম অ্যান্ড সেকেন্ডারি ফ্লোয়েম কি হয়? এবার এটাকে একটা গল্পের মাধ্যমে বোঝানোর চেষ্টা করা যাক। ব্যাপারটা কি হচ্ছে? একটা বাচ্চা পড়াশোনা করছে, একটা বাচ্চা পড়াশোনা করতে করতে সে একটু বড় হলো, মাধ্যমিক দিল, অর্থাৎ সে এমব্রায়োনিক স্টেজ আছে এখনো পর্যন্ত। মানে জাস্ট বোঝানোর জন্য বলছি, সে এমব্রায়োনিক স্টেজ আছে, সে পড়াশোনা করছে, 11-12 পাস করলো, গ্র্যাজুয়েশন ভর্তি হলো, সে টুক করে ব্যাংকের চাকরিটা পেয়ে গেল। অর্থাৎ সে কি করছিল? সে পড়াশোনা করছিল, তাই তো? 11-12 গ্র্যাজুয়েশন সে পড়াশোনা করলো, অর্থাৎ সে তখন ডিভিশন করছিল, নিজেকে ডিভিশন করছিল, পড়াশোনা করছিল। অর্থাৎ প্রাইমারি মেরিস্টেমেটিক স্টেজে ছিল, ডিভিশন করছিল বা পড়াশোনা করছিল। পড়াশোনা করতে করতে সে ব্যাংকের চাকরি পেয়ে গেল, পার্মানেন্ট হয়ে গেল। এই সেই প্রাইমারি পার্মানেন্ট ইস্যু। এবং ব্যাংকের চাকরি আর করছে ছেলেটা, তার আর ভালো লাগছে না। সে ভাবছে একটু অন্য চাকরির পরীক্ষা দেওয়া যাক। কোন চাকরি? সে ভাবছে একটু উকিল হোক। তো হলো উকিল, সে হলো উকিল হবো। তো উকিল হওয়ার জন্য তো আর ওই গ্র্যাজুয়েশনের পড়া করে লাভ নেই, অন্য পড়া পড়তে হবে। মানে সে তো আর পুরোনো পড়া করতে পারবে না, নতুন করে তাকে উকিল হওয়ার জন্য পড়াশোনা করতে হবে। অর্থাৎ সে আবার টুক করে মেরিস্টেমেটিক ইস্যুতে ফিরে আসে। কোন মেরিস্টেমেটিক ইস্যুতে? সে কিন্তু পুরোটাই প্রাইমারি মেরিস্টেমেটিক টিস্যুতে মানে স্টেজে ফিরে যেতে পারে না, তাকে ফিরতে হবে সেকেন্ডারি মেরিস্টেমেটিক স্টেজে। সেকেন্ডারি মেরিস্টেমেটিক স্টেজে পড়াশোনা করছে, মানে সে ডিভিশন করছে, পড়াশোনা করতে করতে সে
উকিল হয়ে গেল, অর্থাৎ পার্মানেন্ট উকিল হয়ে গেল, হওয়ার ফলে অর্থাৎ সেকেন্ডারি পার্মানেন্ট টিস্যু হয়ে গেল। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার করতে পারলাম গল্পটার মাধ্যমে। তো ব্যাপারটা হলো আমাদের এই দুটো নিয়ে অত বেশি একটা কাজ নেই, ঠিক আছে? এই দুটো নিয়ে অত বেশি একটা কাজ নেই। যেটা নিয়ে কাজ সেটা হচ্ছে এটা আর এটা নিয়ে, কারণ এই দুটো হচ্ছে আসলে হিরো, ঠিক আছে? এই দুটো হচ্ছে আসলে হিরো। তো আমরা শুরু করবো সেকেন্ডারি মেরিস্টেমেটিক টিস্যু। তো তার আগে বলতে হবে প্রাইমারি মেরিস্টেমেটিক টিস্যু থেকে প্রাইমারি পার্মানেন্ট টিস্যু তৈরি হওয়ার পদ্ধতিকে বলা হয় ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন। প্রাইমারি পার্মানেন্ট টিস্যু থেকে সেকেন্ডারি মেরিস্টেমেটিক টিস্যু তৈরি হওয়ার পদ্ধতিকে বলা হয় ডিফারেন্সিয়েশন। সেকেন্ডারি মেরিস্টেমেটিক টিস্যু থেকে সেকেন্ডারি পার্মানেন্ট টিস্যু তৈরি হওয়ার পদ্ধতিকে বলা হয় ডিফারেন্সিয়েশন। কি হলো? প্রাইমারি পার্মানেন্ট মেরিস্টেমেটিক টিস্যু থেকে প্রাইমারি পার্মানেন্ট টিস্যু তৈরি হওয়ার পদ্ধতিকে বলা হয় ডিফারেন্সিয়েশন। প্রাইমারি পার্মানেন্ট টিস্যু থেকে সেকেন্ডারি মেরিস্টেমেটিক টিস্যু তৈরি হওয়ার পদ্ধতিকে বলা হয় ডিফারেন্সিয়েশন। সেকেন্ডারি মেরিস্টেমেটিক টিস্যু থেকে সেকেন্ডারি পার্মানেন্ট টিস্যু তৈরি হওয়ার পদ্ধতিকে বলা হয় ডিফারেন্সিয়েশন। এবার আমরা ঢুকবো সেকেন্ডারি মেরিস্টেমেটিক টিস্যু। সেকেন্ডারি মেরিস্টেমেটিক টিস্যু তাহলে কি বললাম, যে আরেকবার বলছি, প্রাইমারি মেরিস্টেমেটিক টিস্যু অ্যান্টিক্লিমাল এবং পেরিপ্লেনাল তলে বিভাজিত হয়। প্রাইমারি পার্মানেন্ট টিস্যুর উদাহরণ হচ্ছে লিফ রুট স্টেম, পিসিএস, প্যারেনকাইমা, কোলিনকাইমা, মেসেনকাইমা। প্রাইমারি জাইলেম, প্রাইমারি ফ্লোয়েম, প্রাইমারি জাইলেমের কাছে জল তোলা, প্রাইমারি ফ্লোয়েমের কাছে হচ্ছে ফুড সারাতে ছড়িয়ে দেওয়া। সেকেন্ডারি মেরিস্টেমেটিক টিস্যুর উদাহরণ হচ্ছে ক্যাম্বিয়াম, এবং সেকেন্ডারি পার্মানেন্ট টিস্যুর উদাহরণ হচ্ছে সেকেন্ডারি জাইলেম, সেকেন্ডারি ফ্লোয়েম। এবার আমরা ঢুকবো সেকেন্ডারি মেরিস্টেমেটিক টিস্যু। তাকে এটা আবার ছকটা আবার করব। প্রাইমারি মেরিস্টেমেটিক টিস্যু, প্রাইমারি পার্মানেন্ট টিস্যু, সেকেন্ডারি মেরিস্টেমেটিক টিস্যু, সেকেন্ডারি পার্মানেন্ট টিস্যু। এখান থেকে এখানে আসে, এখান থেকে এখানে হয়, সেখান থেকে এখানে আসে। এবার আমরা করব কি, এটা সেকেন্ডারি মেরিস্টেমেটিক টিস্যু, ঠিক আছে? সেকেন্ডারি মেরিস্টেমেটিক টিস্যু। সেকেন্ডারি মেরিস্টেমেটিক টিস্যু অনেক প্রকারের হয়ে থাকে, তার মধ্যে আমরা প্রথমে দুটো নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে ইন্ট্রা ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, আর একটা হচ্ছে ইন্ট্রা ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। ইন্ট্রা মানে হচ্ছে একটা জিনিসের মধ্যেই, মানে একটা স্কুলের মধ্যে ওই স্কুলের ছেলেবেলাদের মধ্যেই খেলা হচ্ছে, এটা মানে ইন্ট্রা। আর ইন্টার মানে হচ্ছে দুটো আলাদা আলাদা স্কুলের ছেলেবেলাদের মধ্যে খেলা হচ্ছে, মানে আমরা যেমন বলি না ইন্টারন্যাশনাল ফ্লাইট, অর্থাৎ দুটো দেশের মধ্যে যেই প্লেন চলাচল করে তাকে আমরা বলছি ইন্টারন্যাশনাল ফ্লাইট। এবং ইন্ট্রা মানে হচ্ছে একই দেশের মধ্যে যেই প্লেন চলাচল করে সেটা হচ্ছে ইন্ট্রা। ক্লিয়ার? এটা হচ্ছে ইন্ট্রাফেসিকুলার ক্যাম্বিয়াম, এটা হচ্ছে ইন্ট্রাফেসিকুলার ক্যাম্বিয়াম। এবার যেই মূল বিষয়টা হচ্ছে, আমরা জানি যে ভাস্কুলার বান্ডিল থাকে, যাকে বাংলায় বলা হয় নালিকা বান্ডিল। জাইলেমার এবং ফ্লোয়েম মিলে হয় নালিকা বান্ডিল। ফ্লোয়েম, জাইলেম, ফ্লোয়েম, জাইলেম, ফ্লোয়েম, জাইলেম, ফ্লোয়েম। ক্লিয়ার? বললাম ইন্ট্রা মানে কি, একটা জিনিসের মধ্যেই যেটা হয়, অর্থাৎ এটা তো জাইলেম ফ্লোয়েম একটার মধ্যে আছে, এবং জাইলেম আর ফ্লোয়েমের মধ্যে যে ব্যান্ডটা তৈরি হয় সেটা হচ্ছে আমরা বলবো ইন্ট্রাফেসিকুলার ক্যাম্বিয়াম। এবং জাইলেম এবং ফ্লোয়েম অর্থাৎ নালিকা বান্ডিলের মাঝে জাইলেম এবং ফ্লোয়েম মিলে নালিকা বান্ডিল হয়, অর্থাৎ ভাস্কুলার ক্যাম্বিয়াম হয়, সরি ভাস্কুলার বান্ডিল হয়।
এবং এই ভাস্কুলার বান্ডিল অর্থাৎ নালিকা বান্ডিল বা জাইলেম এবং ফ্লোয়েমের মধ্যে যে ব্যান্ড থাকে, মানে বললাম না দুটো আলাদা জিনিসের মধ্যে যেটা থাকে ইন্টার, এটা হচ্ছে যে ইন্টার ঠিক আছে, ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম। অর্থাৎ জাইলেম এবং ফ্লোয়েমের মধ্যে যেই ক্যাম্বিয়ামটা থাকে তাকে আমরা বলবো ইন্ট্রাফেসিকুলার ক্যাম্বিয়াম। জাইলেম এবং ফ্লোয়েম অর্থাৎ নালিকা বান্ডিলের মধ্যে যেই ক্যাম্বিয়ামের ব্যান্ডটা থাকে তাকে আমরা বলবো ইন্ট্রাফেসিকুলার ক্যাম্বিয়াম। এবার কোথা থেকে তৈরি হয়েছে এটা কোথা থেকে তৈরি হয়েছে? দেখো, এই ক্যাম্বিয়ামের উপরে একটা জিনিস থাকে, এরকম একটা জিনিস থাকে, যাকে বলছে মেডুলারি রেস। মেডুলারি রেস কি, মানে কত ডিগ্রি, মানে এখানে এটার মধ্যে কোনটা মেডুলারি রেস? তার আগে বলে দিই, আমি বলছি যে এটা কি ক্যাম্বিয়াম, তো মানে কালো রঙে যেটা দিয়ে এঁকেছি ইন্ট্রাফেসিকুলার ক্যাম্বিয়াম। ইন্ট্রাফেসিকুলার ক্যাম্বিয়াম কোন কত ডিগ্রি, মানে কোন প্রকারের মধ্যে? সেকেন্ডারি মেরিস্টেমেটিক টিস্যু, অর্থাৎ এইটা। তাহলে সেকেন্ডারি মেরিস্টেমেটিক টিস্যু কার থেকে আসে? প্রাইমারি পার্মানেন্ট টিস্যু থেকে সেকেন্ডারি মেরিস্টেমেটিক টিস্যু আসে। আমি বলছি যে মেডুলারি রেস থেকে ইন্ট্রাফেসিকুলার ক্যাম্বিয়াম এসছে। ইন্ট্রাফেসিকুলার ক্যাম্বিয়াম যদি সেকেন্ডারি মেরিস্টেমেটিক টিস্যু হয়, তাহলে মেডুলারি রেস কি হবে? এটা মানে সেকেন্ডারি মেরিস্টেমেটিক টিস্যু মানে হচ্ছে ইন্ট্রাফেসিকুলার ক্যাম্বিয়াম, ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম, যেটা সেকেন্ডারি মেরিস্টেমেটিক টিস্যু। মেডুলারি রেস প্রাইমারি পার্মানেন্ট টিস্যু। কেন? কারণ মেডুলারি রেস থেকেই তো ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম তৈরি হয়েছে, আর ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম তো সেকেন্ডারি মেরিস্টেমেটিক টিস্যু, এবং তার আগে কি প্রাইমারি পার্মানেন্ট টিস্যু। অর্থাৎ মেডুলারি রেস প্রাইমারি পার্মানেন্ট টিস্যু, সেই প্রাইমারি পার্মানেন্ট টিস্যু থেকেই সেকেন্ডারি মেরিস্টেমেটিক টিস্যু তৈরি হয়। ওই জন্য মেডুলারি রেস হচ্ছে প্রাইমারি পার্মানেন্ট টিস্যু। এটা তো আমরা অরিজিন জানলাম যে ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম মেডুলারি রেস থেকে তৈরি হয়েছে। এবার তাহলে ইন্ট্রাফেসিকুলার ক্যাম্বিয়াম কোথা থেকে তৈরি হয়েছে? ইন্ট্রাফেসিকুলার ক্যাম্বিয়াম তো সেকেন্ডারি মেরিস্টেমেটিক টিস্যু, তাহলে তার তো মানে তার যেটা তৈরি হওয়ার কথা সেটা প্রাইমারি পার্মানেন্ট টিস্যু থেকে তৈরি হওয়ার কথা। বাট এখনো পর্যন্ত এটা জানা যায়নি যে ইন্ট্রাফেসিকুলার ক্যাম্বিয়াম প্রাইমারি পার্মানেন্ট টিস্যু থেকে তৈরি হয়েছে কিনা। ওই জন্য আমরা ধরে নিই এটার আগে কি আছে, প্রাইমারি মেরিস্টেমেটিক টিস্যু। ওই জন্য আমরা ধরে নিই যে এইটা অর্থাৎ ইন্ট্রাফেসিকুলার ক্যাম্বিয়াম প্রাইমারি মেরিস্টেমেটিক টিস্যু থেকেই তৈরি হয়েছে। ক্লিয়ার? এবং এই ইন্ট্রাফেসিকুলার ক্যাম্বিয়াম এবং ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়ামকে একত্রে বলা হয় ভাস্কুলার ক্যাম্বিয়াম। আচ্ছা, ইন্ট্রাফেসিকুলার ক্যাম্বিয়াম এবং ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম সেকেন্ডারি মেরিস্টেমেটিক টিস্যু হয়, তাহলে ভাস্কুলার ক্যাম্বিয়াম মানে কোন মেরিস্টেমেটিক টিস্যু হবে? নিশ্চয়ই সেকেন্ডারি মেরিস্টেমেটিক টিস্যু হবে। ক্লিয়ার? এছাড়াও আছে উন্ড ক্যাম্বিয়াম, আছে অ্যাসেসারি ক্যাম্বিয়াম আছে, এত কিছু জানার দরকার নেই, আমাদের এই তিনটে জানলেই হবে, ইন্ট্রাফেসিকুলার ক্যাম্বিয়াম, ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম আর ভাস্কুলার ক্যাম্বিয়াম। এবং ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম কোথা থেকে তৈরি হয়েছে? মেরুলারি রেস থেকে ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম তৈরি হয়েছে, যেটা প্রাইমারি পার্মানেন্ট টিস্যু। এবং আমরা জানি যে প্রাইমারি পার্মানেন্ট টিস্যু থেকে সেকেন্ডারি মেরিস্টেমেটিক টিস্যু তৈরি হয়, সেটা হচ্ছে সেকেন্ডারি মেরিস্টেমেটিক টিস্যু, সেটা হচ্ছে ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম। এবং মেরুলারি রেস প্রাইমারি পার্মানেন্ট টিস্যু। আর এটা অর্থাৎ আমরা জানা যায়নি যে ইন্ট্রাফেসিকুলার ক্যাম্বিয়াম কোথা থেকে তৈরি হয়েছে। ওই জন্য আমরা ধরে নিই যে ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম প্রাইমারি মেরিস্টেমেটিক টিস্যু থেকে তৈরি হয়েছে। এবার এতটা যা পড়ালাম, কুইক রিভিশন করাবো। কুইক রিভিশন আমি জাস্ট মুখে বলবো। আসে, আমরা গাছের টিস্যু নিয়ে পড়ছিলাম, টিস্যু মানে কলা, টিস্যু নিয়ে পড়ছিলাম, টিস্যু মানে কলা। গাছের টিস্যু দু প্রকার, মেরিস্টেমেটিক টিস্যু, পার্মানেন্ট টিস্যু। মেরিস্টেমেটিক টিস্যু যার ডিভিশন অ্যাবিলিটি আছে, পার্মানেন্ট টিস্যু যার ডিভিশন অ্যাবিলিটি নেই। পার্মানেন্ট টিস্যু দু প্রকার, সিম্পল অ্যান্ড কমপ্লেক্স। সিম্পল মানে হচ্ছে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্প্লেনকাইমা। কমপ্লেক্স মানে হচ্ছে
জাইলেম অ্যান্ড ফ্লোয়েম। জাইলেমের কাজ জল তোলা, ফ্লোয়েমের কাজ ফুড গাছের দিয়ে ছড়িয়ে দেওয়া। গাছের দিয়ে এমন একটা টিস্যু থাকা দরকার যা ডিভিশন করে, এমন একটা টিস্যু হচ্ছে মেরিস্টেমেটিক টিস্যু। মেরিস্টেমেটিক টিস্যু যেহেতু ডিভিশন করছে, সে নিশ্চয়ই মৃত হবে না, মানে ডেড হবে না, বেঁচে থাকবে। সেই জন্য মেরিস্টেমেটিক টিস্যু লিভিং টিস্যু। যেহেতু লিভিং এবং ছবিতে সেই দেখিয়েছিলাম সেলগুলো ছোট ছোট হয়, যার মধ্যে ভ্যাকুয়াল থাকে না, বা থাকলেও খুব ছোট পরিমাণে থাকে। এছাড়াও তাদের দেহে নিউক্লিয়াসটা ছোট, মানে সরি নিউক্লিয়াসটা সুস্পষ্ট, অর্থাৎ কনস্পিসিয়াস, বা বাংলায় যাকে বলে সুস্পষ্ট নিউক্লিয়াস। ক্লিয়ার? এছাড়াও কোষান্তর রন্ধ্র থাকে না, অর্থাৎ কম্প্যাক্টলি অ্যারেঞ্জ থাকে। এছাড়াও বিভিন্ন রকমের ওরিয়েন্টেশনে থাকে, যেমন বহুভুজাকার হতে পারে, গোলাকার হতে পারে, ডিম্বাকার হতে পারে। এছাড়াও তারা মাইটোসিস সেল ডিভিশন করে, তাদের মধ্যে প্লাজমোডেজমাটা থাকে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, তাদের প্রাইমারি সেল ওয়াল থাকে কিন্তু সেকেন্ডারি সেল ওয়াল থাকে না, কারণ সে স্মল, অত কিছু করার টাইম নেই তার ভ্যাকুয়াল নেওয়ার টাইম নেই, সেকেন্ডারি সেল ওয়াল নেওয়ার টাইম। সে র্যাপিডলি ডিভিশন করছে, ওই জন্য তার ভ্যাকুয়ালও নেই, সেকেন্ডারি সেল ওয়ালও নেই। তাহলে মেরিস্টেমেটিক টিস্যু শেষ। আমরা জানতে পারলাম মেরিস্টেমেটিক টিস্যু দু প্রকার এবং পার্মানেন্ট টিস্যু দু প্রকার, প্রাইমারি মেরিস্টেমেটিক টিস্যু এবং সেকেন্ডারি মেরিস্টেমেটিক টিস্যু। প্রাইমারি পার্মানেন্ট টিস্যু, সেকেন্ডারি পার্মানেন্ট টিস্যু। প্রাইমারি মেরিস্টেমেটিক টিস্যু থেকে আসে প্রাইমারি পার্মানেন্ট টিস্যু, প্রাইমারি পার্মানেন্ট টিস্যু থেকে সেকেন্ডারি পার্মানেন্ট মেরিস্টেমেটিক টিস্যু, সেকেন্ডারি মেরিস্টেমেটিক টিস্যু থেকে আসে সেকেন্ডারি পার্মানেন্ট টিস্যু। প্রাইমারি মেরিস্টেমেটিক টিস্যু অ্যান্টিক্লিনার এবং পেরিক্লিনার দ্বারা বিভাজিত হয়। অ্যান্টিক্লিনার মানে হচ্ছে গাছের উদ্ভিদ অঙ্গ, তার সাপেক্ষে যদি 90 ডিগ্রি কোণ করে কোনো একটা বিভাজন হয় তবে তাকে অ্যান্টিক্লিনার, এবং গাছের উদ্ভিদ অঙ্গ তার সঙ্গে সমান্তরালভাবে বিভাজিত হয় তবে আমরা তাকে বলবো পেরিক্লিনার বিভাজন। প্রাইমারি মেরিস্টেমেটিক টিস্যু আসে আমাদের এমব্রায়োনিক মেরিস্টেমেটিক টিস্যু থেকে, এবং প্রাইমারি মেরিস্টেমেটিক টিস্যু থেকে যখন প্রাইমারি পার্মানেন্ট টিস্যু হচ্ছে, সেটা হচ্ছে পদ্ধতি কি? ডিফারেন্সিয়েশন। আবার প্রাইমারি পার্মানেন্ট টিস্যু থেকে সেকেন্ডারি মেরিস্টেমেটিক টিস্যু যখন হচ্ছে, তখন আমরা বলছি তাকে ডি ডিফারেন্সিয়েশন। আবার সেকেন্ডারি মেরিস্টেমেটিক টিস্যু থেকে যখন সেকেন্ডারি পার্মানেন্ট টিস্যুতে আসে, তখন আমরা তাকে বলছি রি ডিফারেন্সিয়েশন। প্রাইমারি পার্মানেন্ট টিস্যু বললাম, বলবো প্রাইমারি পার্মানেন্ট টিস্যুর এক্সাম্পল হচ্ছে সিপিএস, কোলিনিকামা, প্যারেনকামা, স্পেনকামা, লিফ, রুট, স্টেম, প্রাইমারি ফ্লোয়েম, প্রাইমারি জাইলেম। ক্লিয়ার? এবার সেকেন্ডারি মেরিস্টেমেটিক টিস্যু। সেকেন্ডারি মেরিস্টেমেটিক টিস্যু উদাহরণ হচ্ছে ক্যাম্বিয়াম। অনেক ক্যাম্বিয়াম বললাম, যেমন ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম, ইন্ট্রাফেসিকুলার ক্যাম্বিয়াম। ইন্টার কোথা থেকে এসছে? মেরুরেডিয়াস থেকে এসছে। মেরুরেডিয়াস কত প্রকারের, মানে কোন কলার মধ্যে পড়ছে? প্রাইমারি পার্মানেন্ট টিস্যুর মধ্যে পড়ছে। ঠিক আছে? আর ইন্ট্রাফেসিকুলার ভাস্কুলার ক্যাম্বিয়াম und ক্যাম্বিয়াম অ্যাসেসরি ক্যাম্বিয়াম কার মধ্যে পড়ছে? সেকেন্ডারি মেরিস্টেমেটিক টিস্যুর মধ্যে পড়ছে। ক্লিয়ার? ইন্ট্রাফেসিকুলার ক্যাম্বিয়াম আমি বললাম সেকেন্ডারি মেরিস্টেমেটিক টিস্যু। আমরা যেমন জানতে পেরেছিলাম যে ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম আমরা সেকেন্ডারি মেরিস্টেমেটিক মেরুরেডিয়াস থেকে এসছে, মেরুরেডিয়াস প্রাইমারি পার্মানেন্ট টিস্যু। কিন্তু ইন্ট্রাফেসিকুলার ক্যাম্বিয়ামের ক্ষেত্রে আমরা এটা বলতে পারছি না যে সেটা কি প্রাইমারি পার্মানেন্ট টিস্যু থেকে এসেছে কিনা। ওই জন্য যেহেতু আমরা বলতে পারছি না, সেটা আপাতত ধরেই নিচ্ছি যে সেটা প্রাইমারি মেরিস্টেমেটিক টিস্যু থেকে এসেছে। থ্যাংক ইউ।